হিউজ জিনিস চুরি চামারি করে রাজকোষ ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। যদি কেউ অন্যায় করে থাকেন, তার যদি প্রমাণ থাকে, আপনি আমি যেই হই না কেন, ধর্মের কল তো বাতাসে নড়বেই। ডিম অত্যন্ত দামি জিনিস, নোংরা জায়গায় ডিমটা ছুঁড়ে ডিমটা নষ্ট করবেন না। পুলিশ অফিসার তিনি আমার হাত ধরে কেঁদে ফেললেন, মানে আমি খুব অস্বস্তির মধ্যে পড়েছিলাম। আপনারা আমাদের পাপ মুক্ত করেছেন বলতে বলতে কাঁদছেন ভদ্রলোক। আমার থেকে অনেক বয়সে বড়, আমার নিজের অস্বস্তি লাগছে। 15 বছর ধুলো পড়ে গিয়েছিল রাজপ্রাসাদের উপর। আগে সেই ধুলো পরিষ্কার হবে, তারপর নতুন করে প্লাস্টার হবে, রং হবে। দে আর রেডি। হাই, আমি একটা বই পোকা। ছোটবেলা থেকেই মা বলতো পরীক্ষার আগে বইগুলো গুলে খেতে হবে। তো ব্যাপারটা আমি একটু বেশি সিরিয়াসলি নিয়ে ফেলেছিলাম। খুঁটিয়ে পড়তে গিয়ে বই খুঁটে খেয়ে ফেললাম। তাও ক্লাস 11-এর 2টো সেমিস্টারে একটাও কমন পেলাম না। কিন্তু 12-এর সেমিস্টারগুলোতে ছক্কা মেরেছি, কারণ আমি ডিসকভার করেছিলাম মৌলিক লাইব্রেরি প্রকাশিত সম্রাট সিরিজের সমস্ত এক্সক্লুসিভ সাজেশন বুক উইথ প্রচুর কমন পাওয়ার গ্যারান্টি, প্লাস টেস্টি ছিল। বলছি দাদা, এই যে বিরোধী দলনেতা হাইকোর্ট থেকে অর্ডার হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মানে ভালো তৃণমূলের যারা দলে নাম লিখিয়েছিলেন তাদের যে বিরোধী দলনেতা, তাদের মনোনীত সেটাই বিরোধী দলনেতা থাকছে, শোভনদেব চট্টোপাধ্যায় থাকছে না, যিনি সিপিএম থেকে বহিষ্কৃত এবং তৃণমূল থেকেও বহিষ্কৃত একজন নেতা। কিভাবে দেখছেন যে তিনি বলেছিলেন যে এবারে নাকি বিরোধিতাটা গঠনমূলক হবে, কি মনে হয়? দেখুন, আইনের কাজ করেছে এবং সেই মোতাবেক তৃণমূল দলের বোঝা খুব মুশকিল। তো মানে গাছ কোনটা, শিকড় কোনটা, কাণ্ড কোনটা, এটা খুব বোঝা মুশকিল হচ্ছে। এটা যদিও তাদের দলের আভ্যন্তরীণ ব্যাপার, তাদের ইচ্ছা কিভাবে তারা কি করবেন, কে থাকবেন না, কে কিভাবে থাকবেন, সেটা আমাদের লুকআউট নয়। তবে যেটা হচ্ছে আর কি, সেটা হতে হতে তারা নিজেরাও সম্ভবত ভুলে যাবেন যে তারা কোথায় রয়েছেন। দুর্ভাগ্যজনক। বেসিক্যালি ক্ষমতার থেকে চলে যাওয়াটা তৃণমূল নিতে পারছে না মেনে। আসলে ক্ষমতার মধু ভোগ করাটাই ছিল তাদের কাজ, শাসক হিসেবে দায়িত্ব তারা মনে করত। জনগণের কাজ করাটা তাদের দায়িত্ব ছিল না। ওই লোক দেখানো ওপর তৃণমূলের সময় যেটা হয়েছিল আর কি, ব্রিজ নড়বড়ে কিন্তু ওপরটা দেখবে নীল সাদা রং। তাই এদের তাই আর কি, মানে কে কোথায় বসে রয়েছে, গোয়াজিলুক রুমাল চোর খেলা চলছে। তো ফলত কে বিরোধী, কে কার বিরোধী, কে কার ঘরে বিরোধী, আমরা তো বুঝতেই পারছি না, শুধু দেখছি। এবং এই যে একের পর এক তৃণমূলের এই যে বিদ্রোহী তৃণমূল বিধায়ক যারা রয়েছেন, তাদের মধ্যে এমন অনেকে রয়েছে যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ রয়েছে, জাভেদ খান থেকে শুরু করে একাধিক বিধায়ক। তো এখন প্রশ্নটা উঠছে যে এরা যখন তৃণমূলের বিরোধিতা করছে, তখন কোথাও গিয়ে কি তাদের অন্যায়টা মাফ হয়ে যাবে, নাকি এদেরকেও শাস্তি দেবে বর্তমান সরকার? শাস্তি তো দেয় আদালত। আদালত তো সবার জন্যই সমান রয়েছে। যদি কেউ অন্যায় করে থাকেন, তার যদি প্রমাণ থাকে, আপনি আমি যেই হই না কেন, ধর্মের কল তো বাতাসে নড়বেই। ফাঁকি দেওয়া খুব মুশকিল। এবার এদের মধ্যে একে অপরকে একটা ঠেলাঠেলি চলছে খুব অদ্ভুত রকমভাবে। আবার বলছি, এটা ওদের আভ্যন্তরীণ ব্যাপার। হঠাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রাস্তায় নামলেন, হঠাৎ মনে পড়ে গেল, ও আমার তো ওদের রাস্তায় নামা বাকি সবাই নেমে পড়েছে, আমি নামিনি, লজ্জায় বেরোতে পারছি না। বলা যায় না ডিম ফিমের ভয় পাচ্ছেন কিনা, অনেকে তো ডিমে অ্যালার্জি হয়ে গেছে এখন। আমি প্রত্যেককে আবেদন করছি যে ডিম অত্যন্ত দামি একটা জিনিস, 14 টাকা জোড়া। পচা ডিমের দাম এখন আরো বেশি। না দেখুন, পচা ডিম তো ওইভাবে খুঁজে পাওয়া মানে দুষ্কর। আর যেভাবে ডিম মারা হচ্ছে, আমি পরিষ্কার এগুলো পক্ষপাতী নই। কারণ আমার কথা হচ্ছে যে ডিম অত্যন্ত দামি জিনিস, নোংরা জায়গায় ডিমটা ছুঁড়ে ডিমটা নষ্ট করবেন না। নোংরা জায়গায় ডিম ছুঁড়বেন না, সসপ্যানে ছুড়ুন, অমলেট হবে। তৃণমূল বলছে বিজেপি নাকি এটাকে করাচ্ছে, এই যে ডিম ছোড়া, তাদের যে সমস্ত মিথ্যে কথা বলার এখন অভ্যেস রয়ে গেছে মানুষের। তারা পিণ্ডি চটকেছে, গণতন্ত্রের পিণ্ডি চটকেছে তারা।
সংবিধানকে নিয়ে উপহাস করেছেন, আইনকে বুড়ো আঙুল দেখিয়ে শাসকের আইন তারা তৈরি করেছিল। আর তাদের বিসর্জন দিয়েছে পশ্চিমবঙ্গের মানুষ, জ্বালিয়ে পুড়িয়ে খাক করে দিয়েছিল প্রত্যেকটি মানুষকে। তো এই ডিম জনগণ কিনেছে। আমাদের কোনো প্রবৃত্তি নেই যে ডিম ফিম কেনো বা ডিম পাড়ার জন্য মুরগি পোষো, তাকে তা দেওয়ার জন্য খড় দাও, অত সময় ভারতীয় জনতা পার্টি নেই। মানুষ আমাদের অনেক বিশ্বাস করে সরকারি কাজ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, সরকারে এনেছেন। হিউজ জিনিস চুরি চামারি করে রাজকোষ ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। নেহাত ডাবল ইঞ্জিন সরকার। তো তাই পশ্চিমবঙ্গ যে মানুষ যাতে বেঁচে থাকতে পারেন, আবার যাতে নতুন উদ্যমে একটা সঠিক গণতন্ত্র পেতে পারেন, তাই সম্মানীয় মুখ্যমন্ত্রী এবং দেখেও নিয়েছেন আপনার এর আগে যে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের সঙ্গে মিটিং হয়ে একের পর এক কেন্দ্রীয় বরাদ্দ আসছে, নতুন নতুন শিল্পপতিরা যোগাযোগ করছেন। তো ফলত আমাদের ব্যস্ততা হচ্ছে যে যে কাজগুলো, অবক্ষয়গুলো এরা করে রেখে দিয়ে গেছিল, যেখানে মানুষের জীবন, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার ক্ষুণ্ণ হয়েছিল, সেগুলোকে কি করে মেরামত করা যায় আর কি মজবুত পশ্চিমবঙ্গ কি করে বানানো যায়, সেদিকে লক্ষ্য। ডিম ফিমের দিকে আমাদের লক্ষ্য নেই। আবার বলছি যে ডিম অত্যন্ত কষ্ট করে পাখিরা পাড়ে কিংবা মানুষ খায়টায়, অত্যন্ত দামি জিনিস, সেটা কোনো নোংরা জায়গায় ছুঁড়ে ডিমের মান সম্মান নষ্ট করবেন না। এই যে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখেছিলাম যে 2021 সালে যখন তিনি নন্দীগ্রামে হেরে গিয়েছিলেন শুভেন্দু অধিকারীর কাছে, তিনি আদালতে গিয়েছিলেন, সেই মামলা এখনও চলছে। তিনি ভবানীপুরে হেরে যাওয়ার পরেও সেটাকে নিয়ে আদালতে যাচ্ছেন। যে বারবার হেরে যাওয়ার পর তিনি মানুষের রায়কে মেনে নিতে পারছেন না, আদালতের দ্বারস্থ হচ্ছেন। না, আসলে এটা মানসিক যন্ত্রণা এসব করছেন। দেখুন, কোন আদালতে গিয়েছিলেন তিনি? লোয়ার কোর্ট না হাইকোর্ট? হাইকোর্টে গিয়েছিলেন। নিশ্চয়ই আপনাদের মনে আছে এই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়দের নির্দেশে এবং উক্তিতে তারা এই হাইকোর্টকেই স্তব্ধ করতে চেয়েছিলেন। এই হাইকোর্টেরই সম্মানীয় বিচারপতিদের নামে তারা পোস্টার মারতেন, এজলাসে যাতে বিচার হয়ে চোরেরা শাস্তি না পেতে পারে তার বন্দোবস্ত করতেন। এবং বলেও ছিলেন তাদের কেউ কেউ, কোটফোট তুলে দাও, এই ধরনের উক্তি। মানুষ কি ভুলে যাবে? আমি জানি না, তাদের লজ্জাও নেই। আমরা সবাই যাকে সম্মান করি, খুব স্বাভাবিক, যারা চোর ক্রিমিনাল হবে তারা আদালতকে ভয় পাবেই, আদালতকে ঘৃণা করবেই। যারা অসুস্থ মানসিকতার হবে, যারা এই দেশের গণতন্ত্র মানবে না, আইন কানুন মানতে চায় না, সংবিধান মানতে চায় না, নাগরিক অধিকারকে অসম্মান করতে চায়, তারা আইন, কোর্ট এগুলো অপছন্দ করবেই। তো যদি এতই অপছন্দ ছিল এই ন্যায়ালয়গুলো, সেখানেই বারবার এবার ছোটা হচ্ছে কেন? এই ন্যায়ালয় সম্পর্কে মমতা বন্দ্যোপাধ্যায় উক্তি করেছিলেন না, বিজেপির আদালত বলে? লজ্জাও লাগে না যে ভারতীয় গণতন্ত্রের যে মজবুত দিকগুলো, যে স্তম্ভগুলো, যে আশাগুলো, সেগুলো নিয়ে নোংরা কথা বলেছেন, অশোভন উক্তি করেছেন, তারপর আজ তিনি আবার সেখানেই যাচ্ছেন আর প্রমাণ করছেন যে তিনি কত বড় মিথ্যেবাদী ছিলেন, তার দলের লোকেরা কত চরম মিথ্যাচার করত। দাদা, এই মুহূর্তে স্মার্ট মিটার নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি একটা সময় বলেছিলেন যে স্মার্ট মিটারের বিরোধিতা তিনি করেছিলেন। এখন স্মার্ট মিটার বসানোর একটা আলোচনা চলছে এবং সাধারণ মানুষ, তাদের মনে তো এটা একটা ধারণা হয়ে আছে যে স্মার্ট মিটার বসালে তাদের বিল বেশি আসবে। তো এটাকে আপনারা কি বলবেন বা এটাকে কিভাবে দেখছেন সাধারণ মানুষের এই যে তাদের হয়রানি বা তারা যেটা মনে করেন? দেখুন, আসলে স্মার্ট মিটার যারা অপারেট করতেন সেই চোরেরা বড় স্মার্ট ছিল। বিদ্যুৎ মন্ত্রী কে ছিলেন যাকে খুঁজেই পাওয়া যাচ্ছিল না কদিন ধরে? অরূপ বিশ্বাস, তাই না? তো এই ধরনের যারা স্মার্ট চোর, জোচ্চোর, যারা মেসি চোর, যারা দেশি চোর, দেশের সম্পদ চুরি করেন, তো তাদের হাতে যে কোনো একটা ভালো জিনিস পড়লে, একটা দারুণ গাড়ি কিনলেন আপনি, এবার চালাবার ড্রাইভার তিনি মাতাল হয়ে উঠেছেন আইন ভেঙে, তো সে গাড়ি তো অ্যাক্সিডেন্ট হতে বাধ্য, তাই না? তো পরিবেশটা সেরকম ছিল যে তারা সারাক্ষণ কলকাঠি নাড়তেন যে কি করে গন্ডগোল পাকিয়ে দিয়ে। দেখুন, গাড়ি বেরিয়েছে তো মানুষের উপকারের জন্য, অপকারের জন্য তো নয়। কিন্তু যদি কেউ ফুটপাতের ওপর দিয়ে তুলে চালায়, তাহলে গন্ডগোলটা, গাড়ি তো আঘাতপ্রাপ্ত হলোই,
মানুষের ক্ষতি হলো, দোষ কিন্তু ওই লোকটি যে চালাচ্ছে। তো ফলত যারা এই অপারেশনের সঙ্গে জড়িয়েছিল এই তৃণমূলের নির্দেশে, যে কম্পিটেন্ট পুলিশ অফিসাররা, অত্যন্ত দক্ষ পুলিশ অফিসাররা তাদের চাকরির ভয়ে দেখিয়ে, প্রমোশনের লোভ, ট্রান্সফারের ভয়ে, নানাবিধ অত্যাচারে পুলিশকে দিয়ে ক্রিমিনালদের স্যালুট ঠকানো হয়েছে। আর যাদের গণতন্ত্র চুরি হয়েছে, যাদের নাগরিক অধিকার চুরি হয়েছে, সেই মানুষকে জেলে পুরে দেওয়া হয়েছে। ইভেন আপনাদের মতো বহু মিডিয়ার সঙ্গে এটা করা হয়েছে, তাই না? যখন আপনাদেরকে এরম জেলে পুরে দেওয়া হতো, তার মানে কি আপনারা ক্রিমিনাল ছিলেন? তা তো নয়। ঠিক তেমনই এই ক্ষেত্রে যারা এই অপারেটটা করতেন অন্যায়ভাবে, তাদের ছুটি হয়ে গেছে। ফলত সেই গাড়িটি এখন নিরাপদ চালকের হাতে পড়েছে এবং তার সঙ্গে আনুষঙ্গিকভাবে যে সরকারি অফিসাররা অত্যন্ত পরিশ্রম করে কাজ করতে চান, যাদের ডিএ আটকাবার জন্য এই সরকার নিজের কর্মচারী, যে কাজ না করলে তারা ভেসে যাবেন, তো তাদের বিরুদ্ধে তারা ছুটতেন। তাদের বাধ্য করেছিলেন কীভাবে অন্যায় করা যায় সেগুলো করো। সেগুলো তো সামনে চলেই এসেছে। এবং আজকের দিনে পশ্চিমবঙ্গ সরকারের যে কর্মচারীরা রয়েছেন, ইভেন পুলিশ সার্ভিসে যারা রয়েছেন, আজকেই বিধানসভায় একজন পুলিশ অফিসার তিনি আমার হাত ধরে কেঁদে ফেললেন। মানে আমি খুব অস্বস্তির মধ্যে পড়েছিলাম। আমাকে শুধু বললেন যে স্যার আপনারা ভালো থাকুন, আপনারা আমাদের পাপ মুক্ত করেছেন। বলতে বলতে কাঁদছেন ভদ্রলোক, আমার থেকে অনেক বয়সে বড়। আমার নিজের অস্বস্তি লাগছে যে আমাদের দিয়ে আপনাদের কি হ্যারাস করানো হয়েছে, আমাদেরকে দিয়ে চরম অন্যায় করানো হয়েছে, নাহলে বউ বাচ্চা নিয়ে ট্রান্সফার। এই পাপ আমরা আর করতে পারছিলাম না। ধন্যবাদ জানাই আমাদের একজন পুলিশ, তিনি বর্দি পরে থাকতে পারেন, তার ভেতরে তো একটা মানুষ আছে, যে বাবা, যে স্বামী, যে সন্তান, তার পরিবারও তো দেখতো যে ক্রিমিনালদের স্যালুট ঠুকছে সে। আর আপনাদের যারা সঠিক খবর করবার জন্য যে সাংবাদিকরা রয়েছে, তাদের জেলে পোড়ানো হচ্ছে, মিথ্যে কেস দেওয়া হচ্ছে, সংবাদ মাধ্যমগুলোকে তাদের তারা হ্যারাস করছেন। সো এন্টায়ার সিস্টেমটা চেঞ্জ হয়েছে, গাড়িটা ঠিক রাস্তা দিয়ে যাচ্ছে। আমি শেষ একটাই প্রশ্ন করব, বিধানসভা অধিবেশন তো শুরু হয়েছে, হাওড়া শিবপুরের অনেক সেখানকার রাস্তা থেকে শুরু করে ড্রেনেজ আমি নিজে গিয়ে দেখে এসেছিলাম, তো সেগুলোর কাজ কি শুরু হয়েছে বা বিধানসভায় কি কি কথা তুলবেন? এক্ষুনি মানে জাস্ট আমি গাড়িতে উঠে বেরোতে যাচ্ছিলাম, আপনি আটকালেন। হাওড়া কর্পোরেশনের যিনি কমিশনার ম্যাডাম রয়েছেন, তার সঙ্গেই ডেভেলপমেন্ট নিয়ে মিটিং। আমাদের বিধানসভায় বেশ কতগুলো পাবলিক টয়লেট করতে হবে, সেগুলো নিয়ে মিটিং রয়েছে। আর কিভাবে ওই 15 বছর ধরে না হওয়া ড্রেন আর রাস্তার কাজ প্ল্যানিং শেষ হয়ে গেছে, কারণ খুব পরিকল্পনাহীনভাবে পাঁক ড্রেনের শহর আর জঞ্জালের শহর বানিয়ে দেওয়া হয়েছিল। এন্টায়ার হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেহেতু সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন নভেম্বরের শেষ ডিসেম্বরের মধ্যে ইলেকশন হয়ে যাবে, মানে হাওড়া শহর কাউন্সিলরহীন ছিল 2018 সাল থেকে। মানুষ জেনে গেছেন এই বিস্ময়কর ঘটনা। 500 বছরের পুরনো শহর, ফলত গার্বেজ জঞ্জালের মধ্যে মানুষকে রেখে দেওয়াটা অভ্যাস করিয়ে দেওয়া হয়েছিল। তো আজ সেটা মুক্ত হতে চলেছে। এবং কাউন্সিলর যতদিন নেই, সম্মানীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যারাই আমাদের বিধায়ক রয়েছেন, আমি, আমাদের আরেক বিধায়ক উমেশ রায়, যিনি এখন আরবান ডেভেলপমেন্টের প্রতিমন্ত্রী হয়েছেন, এটা দারুণ সুযোগ আমাদের, এবং সঞ্জয় সিং রয়েছেন, অভিজ্ঞ একজন মানুষ, বিধায়ক বালি থেকে। এই সবাইয়ের আমাদের কাজ হচ্ছে এখন, যতদিন না আমাদের কাউন্সিলররা আসে, যেমন আমার বিধানসভায় 10টা ওয়ার্ড, 10টা কাউন্সিলর, আমার তাদের কাজটা করতে হচ্ছে আমাদের প্রত্যেককে, যতক্ষণ না তারা চেয়ারে আসছেন। তো বুঝতেই পারছেন যে পাহাড় প্রমাণ একটা চাপ, এবং মানুষ যে যন্ত্রণায় ছিলেন সেখান থেকে তাদের একটা প্রত্যাশা। ড্রেন, রাস্তা, ভ্যাট, ময়লা, রোগ জীবাণু, ইভেন যে হেলথ সেন্টারগুলো, 8-9টা হেলথ সেন্টার আমার শিবপুরে ছিল, যেখানে মায়েরা সন্তানের জন্ম দিতেন খুশি খুশি। সেই হেলথ সেন্টারগুলো অকেজো হয়ে প্রায় পড়ে রয়েছে, প্রায় কোনো কাজই হয় না। আজ সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে, আরও সুন্দর করা হবে। তো সব মিলিয়ে দৌড়াদৌড়ি চলছে। আশা করা যায় যে আর কয়েকটা মাসের মধ্যে যন্ত্রণা তো মুক্তি ঘটবেই। আর কাছাকাছি বর্ষাটা চলে এসে একটু ডিস্টার্ব করে দেবে,
কিছু করার নেই আমাদের, যে কারণে কাজগুলো একটু ডিফিকাল্ট হচ্ছে। কারণ সবার আগে সুয়েজ সিস্টেম, এই নোংরা জল যাতে জমে মানুষের না ক্ষতি করতে পারে, রাস্তার না ক্ষতি করতে পারে, এলাকার না ক্ষতি করতে পারে। শুধু জমা জলের জীবাণু থেকে তো রোগ জীবাণু হয়, ড্রেন তো পরিষ্কার করতো না। তো পুরো এই সিস্টেমটাকে ঢেলে সাজানোর প্ল্যানিং প্রায় শেষ, নিকাশি ব্যবস্থার কাজ শুরু হয়ে গেছে। এবার পাড়ায় পাড়ায় সমস্ত আমাদের যারা কর্মচারীরা রয়েছেন, যারা জঞ্জাল পরিষ্কার করার মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ করেন, তাদের ধন্যবাদ জানাই তাদের। কারণ তারা হয়তো নোংরা ঘাঁটেন যে নোংরা আমরা করি, আর তারা নোংরা ঘাঁটেন বলেই আমরা পরিচ্ছন্ন থাকতে পারি। তো সবাই মিলে এখন হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনে একটা দারুণ হাওয়া। ধন্যবাদ জানাবো আমাদের হাওড়া ডিএম ম্যাডাম দীপাপ্রিয়াজিকে, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশনের যে কমিশনার রয়েছেন তেজস্বিনী রানা মহাশয়াকে, এবং এন্টায়ার হাওড়ার কর্পোরেশনে যে দক্ষ অফিসারদের হাত বেঁধে দেওয়া হয়েছিল, আজ তারা প্রাণ খুলে কাজ করছেন এবং মানুষ অপেক্ষা করে আছেন। জানি 15 বছর ধুলো পড়ে গিয়েছিল রাজপ্রাসাদের উপর, আগে সেই ধুলো পরিষ্কার হবে, তারপর নতুন করে প্লাস্টার হবে, রং হবে। দে আর রেডি। হ্যাঁ, কাজ বেড়েছে, চাপ বেড়েছে, পরিশ্রম বেড়েছে, বাট এই পরিশ্রমের জন্যই তো তারা বিধায়ক হিসেবে আমাদের নির্বাচিত করেছেন। অভিনয় ফেরার কোনো পরিকল্পনা কি রয়েছে? ফেরা মানে কাজ তো ডেফিনেটলি করতে দেওয়া হচ্ছিল না বলেই অনেকেই জেনে গেছেন এখন যে 5 বছরে 72 দিন কাজ করেছি। 5 বছর, একটা বছরে 365 দিন, সেটুকুই ছিল রোজগার, আর সেটুকুই ছিল কাজ করার মতো অক্সিজেন পাওয়া। আমি লেখক, আমি শিল্পী, ছাত্র রাজনীতি করে বড় হয়েছি, আর থিয়েটার তার সঙ্গে একসঙ্গে চলতো, গান লেখা, ব্যান্ড, এই সবটাকে নিয়ে বড় হওয়া। তো মন দিয়ে আমরা কাজ করতে চেয়েছিলাম। আর আমাদের সমাজে যে সত্যিগুলো দেখতে পাওয়া যায়, যেগুলো মানুষকে যন্ত্রণা দেয়, সেগুলো নিয়ে কথা বলতাম বলে আমাদের অ্যারেস্ট করা হয়েছে, মারা হয়েছে, জীবিকা কেড়ে নেওয়া হয়েছে। মানুষ দেখেছেন, তারা দেখে ফলাফলটা জানিয়ে দিয়ে গেছেন। সো এই মুহূর্তে ইচ্ছা থাকলেও সবার আগে হাওড়ার শিবপুরের এই যন্ত্রণা থেকে মানুষকে বার করাটা প্রাথমিক দায়িত্ব। তারপর হ্যাঁ, এটা বলতে পারেন, যেহেতু খুব স্বাভাবিক নিয়মে অনেকেরই সংসার থাকে, সে যতই ব্যস্ত হোক সামান্য কিছু সময় সে সংসারের জন্য দেয়। এবার সৌভাগ্য দুর্ভাগ্য যাই বলুন, বাবা মা গত হয়েছেন যারা শিক্ষক ছিলেন, তাদের অত্যন্ত ভালোবাসা আমার উপর ছিল, আশীর্বাদ এখনও আছে। সংসারটা আমার হয়নি এখনও, যতটুকু সময় বাকিরা সংসারের জন্য একটু একটু রাখেন, যদি ফাঁকটাক পাই ওইটুকু সময়টা কিছু একটা করার চেষ্টা করবো। বাট এখন নয়, ডেফিনেটলি এখন অনেক কাজ। আগে কাজটা প্রসেস করে দেওয়া হোক, মানুষজন যারা রাস্তাঘাট নির্মাণ, ড্রেন তৈরি করার কাজে, ড্রেন পরিষ্কার করার কাজে প্রচুর ইঞ্জিনিয়ার্সরা তারা দারুণভাবে কাজে নেমে গেছেন। কেএমডিএ, হাওড়া কর্পোরেশন, ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডাব্লিউডি, এবং তার সঙ্গে আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে। রেলের সঙ্গে একটা ঝগড়া তৈরি করে রেখে দিয়েছিল এই রাজ্য সরকার। আর আপনারা জানেন যে হাওড়ার বিস্তীর্ণ এলাকার মধ্যে রেল ট্র্যাক ঘোরাঘুরি করে, কোথাও রেলের ক্রসিং মানুষের জীবনকে থমকে দেয়, কোথাও সেখানে আন্ডারপাস দরকার, কোথাও সেখানে ব্রিজ দরকার, উড়ালপুল দরকার। কঠিন কাজ, রাজকোষ তো ফাঁকা করে দিয়ে বেরিয়ে গেছে। তার মধ্যেও সম্মানীয় মুখ্যমন্ত্রী যেটা করেছেন যে রেলের সংলগ্ন যে এলাকাগুলো, সেগুলোর পরিচ্ছন্নতার কাজে রেল যেন হেল্প করে। এটা ডবল ইঞ্জিন সরকারের ম্যাজিক। আমি ধন্যবাদ জানাবো সম্মানীয় মুখ্যমন্ত্রীকে, যে কারণে এই সবকটা ডিপার্টমেন্ট এবং রেল তারাও কিন্তু একত্রিত হয়ে 500 বছরের পুরনো শহরটাকে সুন্দর করবার কাজে সবাই মিলে একসঙ্গে নেমে পড়েছে।